দারিদ্র্য, দুর্নীতি আর বৈষম্য এই শব্দগুলো আমাদের দেশের অগ্রযাত্রার পথে অনেক বড় বাধা, তাই না? তো এই অবস্থা থেকে বের হওয়ার পথটা কি? আজ আমরা ঠিক এমনই একটা বই নিয়ে কথা বলবো, যেটা শুধু সমস্যা নিয়েই বসে নেই, বরং একটা বড় স্বপ্ন আর সেটাকে সত্যি করার জন্য একটা নকশাও দিয়েছে। বইটার নাম দি আর্কিটেক্টস অফ টুমরো, মানে ভবিষ্যতের স্থপতি। নামটা শুনেই বোঝা যাচ্ছে এখানে বাংলাদেশের জন্য একটা স্ট্র্যাটেজিক রোড ম্যাপের কথা বলা হয়েছে। তো এই পুরো বইটার ভেতর থেকে আমরা আজকে এর একটা খুবই গুরুত্বপূর্ণ প্রস্তাবনা নিয়ে আলোচনা করব। এটা হলো একটা শিল্পনীতি, যা দেশের অর্থনীতিকে একেবারে নতুন করে সাজানোর একটা সম্ভাবনা রাখে। বইটা শুরুতেই একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে। লেখকের মতে এই যে বছরের পর বছর ধরে চলে আসা সমস্যাগুলো, এগুলো কিন্তু কোনো ছোটখাটো মেরামত দিয়ে ঠিক হবে না। এর জন্য দরকার একেবারে গোড়া থেকে একটা পরিবর্তন, মানে একটা মৌলিক রদবদল। আর ঠিক এই চিন্তা থেকে বইটাতে একটা ধারণার জন্ম হয়েছে, যেটাকে বলা হচ্ছে রেভলিউশন ফর রিজুভেনেশন, মানে নবজাগরণের জন্য বিপ্লব। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব বইটার ভিশন বা রূপকল্পটা কি। এরপর জানব ডিএফএ 16 নামের একটা বিশেষ নীতি সম্পর্কে। তারপর সেই নীতির 4টা পিলার বা স্তম্ভ কি কি সেটা দেখব। সাথে থাকছে একটা 5 ধাপের শুল্ক পরিকল্পনা। আর সবশেষে এই পুরো নীতিটা কিভাবে দেশের অগ্রগতির সাথে যুক্ত, সেই কানেকশনটা বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। বইটার মূল ভিশন বা রূপকল্পটা আসলে কি? এটা ঠিক কোন ভবিষ্যতের কথা বলছে? গুরু দেলোয়ার হোসেনের লেখা এই বইটা কিন্তু শুধু সমস্যার কথা বলেই থেমে থাকেনি, বরং এটা একটা প্র্যাকটিক্যাল প্ল্যান দেয় দেশকে বদলে ফেলার জন্য, এর বৈশ্বিক অবস্থানকে আরও শক্তিশালী করার জন্য। আর এই পুরো পরিকল্পনার ভিত্তিটাই হল দুটো জিনিস: আস্থা আর সমৃদ্ধি। আর লক্ষ্যটা কিন্তু বেশ বড়। বইটাতে বলা হয়েছে বাংলাদেশকে জাপান, ফিনল্যান্ড বা সিঙ্গাপুরের মতো একটা স্থিতিশীল আর উন্নত দেশে পরিণত করার কথা। ভাবা যায়, এটা নিঃসন্দেহে একটা বিশাল স্বপ্ন। কিন্তু স্বপ্ন তো থাকতেই পারে, আসল কথা হলো সেটাকে বাস্তবে রূপ দেওয়ার প্ল্যান। এত বড় একটা লক্ষ্যে পৌঁছাতে হলে তো খুব সুনির্দিষ্ট পরিকল্পনা লাগবে, তাই না? চলুন এখন আমরা বইটার প্রস্তাব করা ঠিক সেরকমই একটা নীতির দিকে নজর দিই। এখানে দেখুন বইটার যে বড় দর্শন আর ডিএফএ 16 নামের যে নীতিটার কথা আমরা বলছি, এই দুটো কিভাবে একে অপরের সাথে জড়িত তা স্পষ্ট বোঝা যাচ্ছে। একটাকে যদি আমরা ফাউন্ডেশন বা ভিত্তি ধরি, তাহলে অন্যটা হলো তার ওপর তৈরি করা একটা মজবুত কাঠামো। আচ্ছা, তাহলে এই ডিএফএ 16 জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটার দুটো মূল উদ্দেশ্য। এক, দেশের ছোট আর মাঝারি শিল্প মানে এসএমইগুলোকে সাপোর্ট দিয়ে শক্তিশালী করা। আর দুই, দেশীয় বড় শিল্পগুলোকে বাইরের প্রতিযোগিতা থেকে সুরক্ষা দেওয়া। এই পুরো নীতিটা আসলে 4টা মূল স্তম্ভ বা পিলারের ওপর দাঁড়িয়ে আছে। চলুন এক এক করে এই পিলারগুলো ভেঙে দেখি। শুরু করা যাক প্রথমটা দিয়ে। 25%, হঠাৎ করে এই সংখ্যাটা কেন? আচ্ছা, এই 25%ই হল ডিএফএ 16 নীতির প্রথম এবং বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভের মূল কথা। এর মানে হল দেশের যে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের প্রয়োজনীয় কাঁচামালের অন্তত 25% অবশ্যই দেশের ভেতরের ছোট আর মাঝারি শিল্প অর্থাৎ এসএমইগুলো থেকে কিনতে হবে। এটা কিন্তু এসএমই খাতের জন্য একটা বিশাল বড় ব্যাপার হতে পারে। দ্বিতীয় স্তম্ভটা হলো স্বচ্ছতা নিশ্চিত করা। মানে এখানে একটা ফাঁক থাকতে পারত, তাই না? বড় শিল্পগুলো হয়তো নিজেদেরই একটা ছোট কোম্পানি খুলে সেখান থেকে কাঁচামাল কিনে কোটা পূরণ করার চেষ্টা করতে পারত। তো এই নীতিতে বলা হচ্ছে সেটা করা যাবে না। এর ফলে যারা সত্যিকারের স্বাধীন এসএমই উদ্যোক্তা, তারাই সুযোগটা পাবে। এরপর আসছে 3 নম্বর স্তম্ভ। এটা নতুন উদ্যোক্তাদের জন্য একটা দারুণ উৎসাহ হতে পারে: ট্যাক্স হলিডে। সোজা কথায় নতুন এসএমই কোম্পানিগুলোকে তাদের ব্যবসার প্রথম 7 বছর কোনো ট্যাক্স দিতে হবে না। ব্যবসার শুরুর দিকে এই সুবিধাটা পেলে তাদের দাঁড়িয়ে যাওয়াটা অনেক সহজ হয়ে যাবে। আর 4 নম্বর এবং শেষ স্তম্ভটা হল আমাদের দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়া। মানে বাইরে থেকে যদি একই কোয়ালিটির কোনো পণ্য আমদানি করা হয়, তাহলে সেটার উপর শুল্ক বা ট্যারিফ বসানো হবে। কেন?
যাতে আমাদের দেশের উৎপাদকরা একটা ফেয়ার কম্পিটিশন বা ন্যায্য প্রতিযোগিতার সুযোগ পায়। কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, এই যে আমদানি শুল্ক বসানোর কথা বলা হচ্ছে, এটা কিভাবে করা হবে? হুট করে তো আর করা যায় না। এর জন্য বইটাতে একটা ধাপে ধাপে এগোনোর পরিকল্পনাও দেওয়া হয়েছে। দেখুন, পুরো প্রক্রিয়াটা শুরু হবে একটা তদন্ত দিয়ে। কোন কোন আমদানি করা পণ্য আমাদের দেশীয় শিল্পের জন্য ক্ষতিকর, সেটা খুঁজে বের করা হবে। এরপরের ধাপে বিশ্লেষণ করে দেখা হবে এই আমদানির কারণে ঠিক কতটা ক্ষতি হচ্ছে। ক্ষতির পরিমাণ অনুযায়ী শুল্কের হার সুপারিশ করা হবে। সরকার সেটা বাস্তবায়ন করার পর কাজ কিন্তু শেষ নয়। শেষ ধাপে বাজারকে সবসময় মনিটর করা হবে, যাতে বোঝা যায় নীতিটা ঠিকঠাক কাজ করছে কিনা। তো আমরা একটা নির্দিষ্ট নীতি নিয়ে অনেক কথা বললাম, কিন্তু শুরুতে যে একটা বড় স্বপ্নের কথা বলা হয়েছিল, সেই বিশাল রূপকল্পের সাথে এই নীতির যোগসূত্রটা কোথায়? চলুন এবার পুরো ছবিটা একসাথে দেখি। DFA-16 আসলে কোনো আলাদা বা বিচ্ছিন্ন পলিসি না, বরং বইটাতে যে একটা সমৃদ্ধ আর স্বনির্ভর দেশের স্বপ্ন দেখানো হয়েছে, সেই স্বপ্নকে সত্যি করার জন্য এটা একটা বাস্তবসম্মত হাতিয়ার। বলা যেতে পারে জাতীয় নবজাগরণের যে বিশাল ইমারত, এটা তার একটা খুব গুরুত্বপূর্ণ ইট। কিন্তু সব কিছুর পরেও একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আজকের এই বিশ্বায়নের যুগে একটা দেশ তার নিজের শিল্পকে সুরক্ষা দেবে, আবার একই সাথে আন্তর্জাতিক বাণিজ্যের সাথেও তাল মিলিয়ে চলবে, এই দুটো জিনিসের মধ্যে ভারসাম্য রক্ষা করবে কিভাবে? এই নীতির সাফল্য হয়তো এই কঠিন প্রশ্নের সঠিক উত্তরের মধ্যেই লুকিয়ে আছে।